আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেসবুক নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে, যার জন্য লাইভটা কেটে যাচ্ছে। তো আজকে আওয়াজ শুরু করছি। আওয়াজে রান্না হবে, খিচুড়ি রান্না হবে। ৭১-এর চেতনা এবং ৭২-এর সংবিধান দুইটা দিয়ে মিক্স খিচুড়ি হবে। সেই স্বাদ হবে, যাদের খাওয়ার সময় থাকে খাইতে পারবেন। তো প্রথম হচ্ছে তাহলে ৭১-এর চেতনা নিয়েই কথা বলি। আমাদের যুদ্ধের পিছনে আসলে মূল কৌশল রহস্য কী ছিল, সেটা আমি আমার অনেক আগের পর্বগুলোতেও বলেছি যে ভারতের প্ল্যান ছিল, বাস্তবায়ন করা হয়েছে সেটাই। এবং খোদ যেই প্রবাসী সরকারের সাথে তাদের যেই একটা চুক্তি, ৭ দফার যে চুক্তি, সে চুক্তি দেখেই সাইন করে তাজউদ্দিন হচ্ছে মোস্তাকায় পড়ে গেছে, কুমাই গেছে। এটা নিশ্চয় আপনারা শুনছেন। এবং খুব শীঘ্রই ওই যে বিগত কয়েকদিন আগে যেটা ছিল মেজর ডালিম সাথে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের যে লাইভ হয়েছে, সেখানেও এ বিষয়ে আলোচনা হয়েছে। এবং ওই যে ৩ লক্ষকে ৩০ লক্ষ বানা দিছে। আসলে ৩ লক্ষ খুঁজে পাওয়া যায় কিনা সেটাও দায়। আমরা অস্বীকার করছি না, আমাদের লোকজন আত্মত্যাগ করছে, কিন্তু এই যে সংখ্যা নিয়ে খেলা করার কি দরকার? এখানে অ্যাকচুয়াল যে হিসাবটা, সেটা তো দেওয়া প্রয়োজন আমাদেরকে, সেটা দিচ্ছে না। এই 50টা বছর আসলে আমরা এই একটা ভুল তথ্যের উপরেই শিখে আসছি। তো সব মিলে চেতনা, আসলে যে চেতনার কথাই বলা হচ্ছে, চেতনাটা ছিল যে বাংলাদেশকে ভারতের কোলে তুলে দেওয়া। তো সেটা বাস্তবায়ন হয়েছে। আমরা দেখেছি বুদ্ধিজীবী দিবসে কী হয়েছে, মেজর ডালিমও বলে দিয়েছেন, তার বইতেও লিখেছেন যে আমি বলেছিলাম বিগত ভিডিওতে যে 14 ডিসেম্বর হচ্ছে আসলে পাকিস্তানি কেউ বুদ্ধিজীবীদের মারে নাই, মারছে হচ্ছে ভারতের সংস্থারা এবং দেশীয় কিছু দালালেরা মিলি। এরপর 16 ডিসেম্বর সেটাও আমাদের যে বিজয়, সেই বিজয়ও কি মানে ব্যাহত হয়ে গেছে। হ্যাঁ, এটা তারা তাদের বিজয় মনে করে এটাকে। তো সব মিলে এটাই হচ্ছে চেতনা, আর এই চেতনাকে ধরে রাখতেই হবে। মানে এই চেতনার বিপক্ষে কথা বললে হচ্ছে আপনি রাজাকার। তো রাজাকার এই ট্যাবলেট তো শেষ। এই যে 24-এর গণঅভ্যুত্থান হলো, শেখ হাসিনা ফ্যাসিস্ট হাসিনার পতন হলো, সেটা তো সর্বশেষ যে স্লোগানে সবাই হচ্ছে এই রাস্তায় নেমে আসছে আমাদের ছাত্ররা, আমরা সেখানে হচ্ছে যে আমি কে তুমি কে রাজাকার। সে যখন রাজাকার বলছিল না ছাত্রদেরকে, বা রাজাকার বাচ্চা বলছিল, তখনই হচ্ছে যে সবাই রাস্তায় নেমে গেছে। হ্যাঁ, একেবারে রাতের আধার থেকে তো দেখেছি আমরা যে ঢাকা ইউনিভার্সিটি থেকে রাতের আধারে হল থেকে তারা মিছিল নিয়ে বের হয়েছে, তুমি কে আমি কে রাজাকার। তো রাজাকারের এই এই কী বলে বডি ব্যাসার বা এই ট্যাবলেট চলবে না এখন। এখন ফ্যাসিস্টের পরে এখন নতুন একটা রাজনৈতিক দল, আমি মুখে নাম নিচ্ছি না তাদের, তারাও সেই ৭১-এর চেতনার ট্যাবলেট বিক্রি করা শুরু করে দিয়েছে। আসলে লাভ নাই, যদি এসব চেতনা কেউ বিক্রি করে খাইতে যান, আপনাদেরকে একেবারে ছুড়ে হয় বঙ্গোপসাগরে, আপনাদের বুড়িগঙ্গায় ফেলে দিবে মানুষজন। কথা বুঝছেন? আর আরেক চেতনা দেখাচ্ছে এখন ৭২-এর সংবিধান নিয়ে। এই যে বিপ্লবটা হলো, এটার ঘোষণাপত্র লাগবে। আজ পর্যন্ত ঘোষণাপত্র হয় নাই। এটা তো প্রয়োজন ছিল 5 তারিখে ঘোষণাপত্র দেওয়ার। হ্যাঁ, সেটা দেওয়া হয় নাই। এবং সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে। কিসের সংস্কার? এই সংবিধান বাতিল করতে হবে। কারণ ৭২-এর যে সংবিধান, এই সংবিধানটা হচ্ছে ভারতের মেকানিজমে তৈরি, ভারত থেকেই তৈরি করা হয়েছে এই সংবিধানটাকে। এই যে আমরা দেখছিলাম না 70 নির্বাচনে যারা হয়েছিল, ডক্টর কামাল সহ, এই ডক্টর কামাল এটা হচ্ছে আরেক কী বলে, এটা মুনাফিক টাইপের লোক। সে যে খসড়াটা বানাইছে, ওই খসড়াটা ভারতকে দেখাইতো, ভারত অনুমোদন দিলে সেটা হচ্ছে সে বাস্তবায়ন করার চেষ্টা করছে। আর সেই খসড়া থেকেই হচ্ছে এটা ৭২-এর সংবিধানটা হয়ে গেছে। তো সেই সংবিধানের বিশাল ইতিহাস আছে। মাত্র অনেকজন এমপি মন্ত্রী হয়েছে, মাত্র 34 জন মিলে সংবিধান করে ফেলছে। আরও কত কাহিনী জানি, সেখান থেকে অনেকে আবার ছিল না, অনেকে জানেও না। তো এইসব কাহিনীর মাধ্যমে যে সংবিধানটা তৈরি করা হয়েছে, সেই সংবিধানটা আমরা কত 50 বছর ধরেই 50 বছর ধরে হচ্ছে আমরা সেই সংবিধান আমল করে আসছি। এখন সময় এসেছে এই সংবিধানকে একেবারে ছুঁড়ে ফেলতে হবে, ছুঁড়ে ফেলে নতুন একটা সংবিধান করতে হবে আমাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে। যেমন বিষয়টা হচ্ছে যে এই যেমন আমাদের যে ইয়ের কথা বলা আছে, মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, হ্যাঁ, এগুলোর কথা আমাদের এখানে নাই। চলে যাইতেছেন? আচ্ছা, লাইভে আছে একটু। হ্যাঁ, তো বিষয় হচ্ছে তাহলে এই সংবিধানটাকে বাদ দিতে হবে। এখন বাদ দিতে গেলেও আমাদের একটা পক্ষ, হ্যাঁ, যা বর্তমান আর কি, এটা আগে
হচ্ছে আওয়ামী লীগ এবং হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা পন্থী এবং ভারতপন্থী, বিশেষ করে শাহবাগপন্থীরা এই ৭২ সংবিধানের বিরুদ্ধে কথা বলা যেত না তাদের জন্য। আর এখন নতুন আবার আরেকটা শক্তি শুরু হয়েছে, তারা না ৭২ সংবিধান চেতনা, এখানে হাত দেওয়ার অধিকার নেই। কেন ভাই? এই ৭২ সংবিধানে তো এই ফ্যাসিবাদের মেকানিজমটা তৈরি করা আছে। এই সংবিধান দিয়ে তো শেখ মুজিব বাকশাল কায়েম করছে, পত্রপত্রিকা নিষিদ্ধ করছে, একদলীয় শাসন করছে। সেজন্য নাকি আপনাদের খুব জ্বলে এখন? এই সংবিধান দিয়ে তো স্বৈরাচার এরশাদ হচ্ছে স্বৈরাচার হয়েছিল। এই সংবিধান দিয়ে ঠিক শেখ হাসিনা এই ২৪শে পর্যন্ত গণহত্যা চালাইছে এবং ১৫ বছর এই ফ্যাসিস্ট কায়েম করছে। এখন কি আপনারাও চাইতেছেন যে আরেকটা নির্বাচন করে সংবিধানটা থাকক, আপনারাও ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট কায়েম করবেন, তাই না? মানে আপনারা ওই পতিত স্বৈরাচারের মতো করে কথা বলতেছেন কেন? ওই সমস্ত বিষয় যদি জনগণের ম্যান্ডেট পেতে হয়, দেশের মানুষজনের স্বার্থের সাথে রাজনীতি করতে হয়, তাহলে এই ৭২ সংবিধানকে বাদ দিয়ে হচ্ছে নতুন করে সংবিধান করতে হবে। যে ১ বছরের ভিতরে কীভাবে একটা সংবিধান হয়ে যায়, সময় লাগবে, সময় লাগুক, সবার থেকে জরিপ করা হবে। সেই জরিপের মাধ্যমে হচ্ছে যে নতুন করে আরেকটা সংবিধান রচনা হবে, যেখানে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। এছাড়া কোনো সরকার এখন যেই ব্যক্তি ক্ষমতায় বসুক, সেই ফ্যাসিবাদের মেকানিজমটা এই সংবিধানে তৈরি করা আছে। অনেক ধারায়, যে ১৫৩ ধারার ভিতরে সবগুলো হচ্ছে মানে কি আজে বাজে জিনিসপত্র ঢুকে রাখছে সবগুলোর ভিতরে, আর সবগুলো আমরা মাইনে রাখছি। আর এই বিপ্লবটা ব্যাহত হয়ে গেছে। আমরা বলছি না যে ৫ই আগস্টে আমাদের দ্বিতীয় স্বাধীনতা, আমরা দ্বিতীয়বার মতো স্বাধীন হয়েছি। আসলে এই যে ১৫০০-র উপরে ছাত্ররা জীবন দিয়েছে এবং ৩,০০০-এর মতো ছাত্ররা, ৩,০০০-এর বেশি হচ্ছে এখনও আহত অবস্থায় আছে, সব ব্যর্থ। কারণ আমরা আংশিক স্বাধীন হয়েছি। এখনও ফ্যাসিস্টের দোসররা ঠিক জায়গা মতো বসে আছে, জায়গা মতো বসে কাজ করছে। এই যে বিডিআর হত্যা নিয়ে সব হইতেছে না, মানে সুদূরবুদূর চলতেছে। যদি যেদিন মনে করেন যে দেখবেন বিডিআর হত্যার সঠিক রহস্যটা বের হয়েছে, কারণ এখানে ভারত জড়িত 100%, 1%ও কম নাই। একই সাথে বিগত ফ্যাসিস্ট সরকার জড়িত, তারপরে হচ্ছে দেশীয় কিছু দালাল জড়িত। এদের যদি বিচার হয়, অর্থাৎ বিডিআরের মূল রহস্য যদি বের হয়, তাহলে ভাববেন যে ঠিক আছে, আমরা দ্বিতীয়বার মতো অ্যাকচুয়াল স্বাধীন হয়েছি। একই সাথে এই যে ২৪শের গণ অভ্যুত্থানের যেই শহীদেরা, তাদের যে হত্যাকারী যারা আর কি, তাদেরও বিচার হতে হবে। যদি এই বিচারগুলো হয়, তাহলে আপনারা ধরে নেবেন যে আমরা প্রকৃতপক্ষে হ্যাঁ দ্বিতীয়বার মতো স্বাধীন হয়েছি, ভারতের কবল থেকে মুক্ত হয়েছি। নচেত লিখে রাখেন, ভারতের কবল থেকে মুক্তি হয় নাই। আর যদি বিডিআর হত্যাকাণ্ডের বিচার না হয়, এরপর হচ্ছে সামনের বিষয়গুলো, বিশেষ করে ২৪শের গণহত্যা বিচার না হয়, ফ্যাসিবাদের গুম খুম এগুলোর বিচার না হয়, তাহলে বুঝে নেবেন আমরা স্বাধীনতা আর আমাদের কপালে নাই। এই ২৪শের গণ অভ্যুত্থানও আমাদের ব্যাহত হয়ে গেছে। যেমনটা হয়েছে ৭৫-এ, এই ৭৫ যে বিপ্লব হয়েছে সেটাকে স্বীকৃতি দেয়নি, সেটা ঘোষণাপত্র নাই। এখন ২৪শের ঘোষণাপত্র না দেয়, যদি না হয়, তাহলে এই ছাত্রদেরকে খুঁজে খুঁজে আবারও মারা হবে, অর্থাৎ এটাও অবৈধ হয়ে থাকবে। তো আজকের খিচুড়ি পর্যন্ত। শীত ঠান্ডা আছে, মোটামুটি গরম গরম হয়েছে, সবাই খেতে পারেন আর নিজের মতো করে চিন্তা ভাবনা করতে হবে। বিশেষ করে হচ্ছে যে একাডেমিক লেভেলে আমরা যেগুলো পড়ছি, যে ভাষাগুলো আর কি, বিশেষ করে যে ইতিহাস আছে এগুলো না, আমাদেরকে তৎসময় লগ্ন যেগুলো আছে, সে সময়কার মুক্তিযোদ্ধা যে বইগুলো আছে এগুলো পড়তে হবে। বিশেষ করে তৎসময় সেনাবাহিনীদের লেখা, তারপরে মুক্তিযোদ্ধাদের লেখা, সংবাদ বা সাহিত্যিকদের লেখা, সেই সব বই পড়তে হবে। এখন ইতিহাসের বই কি আছে, আমরা সেসব পড়লে কোনো লাভ হবে না। এই যে ২৪শের ইতিহাস নিয়ে বিকৃতভাবে ইতিহাসকে উপস্থাপন করা হয়েছে। আমি নবম শ্রেণীর বই থেকে আমার এক ছাত্র বলছে যে স্যার, যে নবম শ্রেণীর বই তো ২৪শের অভ্যুত্থান নিয়ে ঢুকছে, গল্প ঢুকাইছে, তাও ভুলভাল ঢুকছে। তো আমি সেটা আজকে ফটো নিয়ে আসছি, এখনও পড়ি নাই, পড়বো। তবে তার আগে হচ্ছে গতকালকে দেখছি যে ফিনাকিদা একটা ভিডিওতে দেখাইছে যে ২৪শের যে অভ্যুত্থান হয়েছে, সেখানে তারা ফ্যাসিস্টের নাম লেখা নেয়, মানে নাম উচ্চারণ করে না। কেন, বাসরের নাম কি মুখে আনতে ভয় লাগে? শেখ হাসিনার নাম সেখানে উচ্চারণই করে নাই। শেখ মুজিবুর কন্যা শেখ হাসিনার নির্দেশে এই গণহত্যা হয়েছে, এই যে ১৫00-১৬00 ছাত্ররা জীবন দিয়েছে, সেটা তারা লিখতে পারে না। তারা সেখানে দোষ চাপিয়ে দিচ্ছে, সব পুলিশের দোষ। ঠিক আছে, পুলিশ তো গুলি চালাইছে, পুলিশের দোষ আছে, কিন্তু পুলিশকে যে হুকুমদাতা, তাদের দোষ নাই। তারা সেখানে ফ্যাসিস্ট শব্দটা পর্যন্ত লেখা নাই, এবং ওদের নামও লেখা নাই। এই হচ্ছে ইতিহাস, বাল ইতিহাসকে ছড়ে মারেন। জি আচ্ছা, দুঃখিত, আমি একটু ল্যাপটা রাখতেছি। আল্লাহ হাফেজ।